নমস্কার, মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকের এপিসোডে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আপনারা বারবার আমাকে বলেছিলেন একটি মানুষকে আপনাদের চাই, আর সেই মানুষটিকেই, সেই বিশেষ মানুষটিকে আজকে আপনাদের এখানে এনে হাজির করেছি। হ্যালো, নমস্কার। নমস্কার। সূর্যদা কেমন আছেন? নমস্কার। আর সূর্যদা মানেই স্পেশাল কিছু আলোচনা। আজকের আলোচনা আমরা একটা বিষয় সবাই শুনেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, পেপারে, টিভিতে, ইউটিউবে যেটা ছড়িয়ে পড়েছে তা হলো পুরীর জগন্নাথ মন্দিরের নিচে একটা গুপ্ত শহর রয়েছে। সত্যি কি শহরটা রয়েছে? বাঙালিরা যারা যান, খুব কম মানুষ আমি দেখেছি কল্পবটে ওনারা দর্শন করছেন বা পরিক্রমা করছেন। জগন্নাথ ছিল শবরদের বিগ্রহ, বৃক্ষ দেবতা কিটুম। ওইখানে নিচে গেলে আপনি বুঝতে পারবেন জগন্নাথ মন্দিরের তলাতেও অনেক কিছু আছে। কি বলছে? আপনি কি জানেন গর্ভগৃহের উপর দুটো তলা আরো আছে? টানেল আছে গম্ভীরা থেকে। আপনি নিজে দেখেছেন টানেল? পুরী কিন্তু সি পোর্টও ছিল। হাজার হাজার রূপোর কয়েন বেরিয়েছে ওখান থেকে। এটা কি বিশ্বাস, নাকি অলৌকিকতা, না ইতিহাস, না কি? পরের বার যখন পুরী যাবেন, পরিক্রমা করবেন 4 বার কল্পবটে, আপনাদের নিশ্চয়ই মঙ্গল হবে। এই শহর যদি থাকে তাহলে তা কত পুরনো। পুরীর জগন্নাথ মন্দিরের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। আচ্ছা, আপনারা তো পুরী যান সবাই, আমিও গেছি, কিন্তু কিভাবে যাব, কি দেখব কিছুই জানি না। যাই, মন্দিরের সামনে লাইন দিই, আর তারপর মন্দিরে আমরা জগন্নাথ দেবের দর্শন করে ফিরে আসি। কিন্তু এর মাঝখানে অনেকগুলো জায়গা আমাদের অজানা বা অদেখা থেকে যায়। নমস্কার। প্রথমত সমস্ত দর্শকবৃন্দকে আমার আন্তরিক নমস্কার, প্রণাম, এবং আপনাদের যে অকুণ্ঠ ভালোবাসা, সম্মান, উৎসাহ পেয়েছি তার জন্য খুবই কৃতার্থ এবং ব্যক্তিগতভাবে ঋণী আপনাদের সবার কাছে। আর এর থেকে বেশি আর কি বলবো। তবে যেটা রেনেসা আজকে বললেন, অনেক কিছুই আপনারা শুনবেন আজকে। আশা করি সেগুলো ভালো লাগবে। আমি ওটাকে যেটা বলে অ্যাজ মাচ অ্যাজ পসিবল ডেটা ড্রিভেন, লজিক ড্রিভেন, এভিডেন্স ড্রিভেন বলার চেষ্টা করব। তার সাথে পৌরাণিক পয়েন্টগুলোকে জোড়বার চেষ্টা করব। বাট যেহেতু উনি বললেন যে জগন্নাথ মন্দিরে আর কি দেখা যায়, একটা আমি দেখেছি, যেটা শুরুতেই আমি বলে দিই, সেটা হচ্ছে কি কল্পবট কেউ দর্শন করেন না। বাঙালিরা যারা যান, খুব কম মানুষই আমি দেখেছি কল্পবটে ওনারা দর্শন করছেন বা পরিক্রমা করছেন। কল্পবট হচ্ছে কি বট জগন্নাথের পাশে। তো কল্পবট যেটা বলা হয়, এই যে গোবিন্দা অষ্টকম যেটা আছে আদি শঙ্করাচার্য রচিত, বটস্য পত্রস্য পুটে সায়ানম বালম মুকুন্দম মনসা স্বরামি, এইটা উনি ওই কল্পবটকে মাথায় রেখে উনি রচনা করেছিলেন। যেখানে মহর্ষি মার্কেন্ডেয় যখন ভেসে আসছেন, তখন ওই কল্পবটের বটপত্রের ওপর শিশু রূপী নারায়ণকে দেখেন, যিনি নিজের একটি পায়ের আঙ্গুল খাচ্ছেন। সেই রূপেই নারায়ণ পূজিত হন ওখানে গোপাল বিগ্রহে, পা খাচ্ছেন, নিজের পায়ের আঙ্গুল খাচ্ছেন। এবং ওই কনসেপ্টটা থেকেই প্রলয়কালে যেখানে মহর্ষি মার্কেন্ডেয় ভেসে এসেছিলেন এবং মা লক্ষ্মী বলেছিলেন আপনি ওখানে গিয়ে আশ্রয় নিন, তো সেইখানেই কিন্তু মানুষ যায় না। এবং আজকে আদি শঙ্করের যে গোবিন্দা অষ্টকম, যেটা আপনি পণ্ডিত যশরাজও এত সুন্দর গেয়েছেন, যেটা আমি বললাম যে বটস্য পত্রস্য পুটে সায়ানম বালম মুকুন্দম মনসা স্বরামি, তো ওইটা ওই কল্পবটের উপর বেস করেই লেখা।
তো সেই বটপত্রকে বেস করে লেখা। তো আমি আশা করব আপনারা সব কিছু শোনার পর পরের বার যখন পুরী যাবেন অবশ্যই দর্শন করবেন, পরিক্রমা করবেন 4 বার কল্পবটের, এবং আপনাদের নিশ্চয়ই মঙ্গল হবে। জগন্নাথ মন্দিরের নিচে সত্যিই কি কোনো প্রাচীন শহর আছে? এখন তো শোনা যাচ্ছে যে একটা নাকি প্রাচীন শহর আছে, কিন্তু এই ঘটনাটা কি সত্যি? দেখুন, জগন্নাথ মন্দিরের যে সাইট হুম। বা লোকেশন যেখানে এখন প্রেজেন্ট মন্দির দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু অন্তত যা প্রমাণ পাওয়া গেছে ইনস্ক্রিপশনাল বা এপিগ্রাফিক বা আপনার আর্কিওলজিক্যাল তথ্য এখন অবধি যা আছে আমাদের কাছে, এখন অবধি যা আছে তাতে আহ, অন্তত ওটা 6th সেঞ্চুরি অবধি যাচ্ছে, 5th সেঞ্চুরি 6th সেঞ্চুরি অবধি পাওয়া যাচ্ছে। আবার লিটারেরি বা আপনার সরলা দাসের উড়িয়া মহাভারত বা অন্যান্য কিছু যদি আমরা তথ্য দেখি, গ্রন্থ দেখি, সেগুলোতে আরও পুরনো হিসেবে দেখানো হয়েছে। এবার আমাদের ব্যাপারটাকে একটু 3টে দিক থেকে দেখতে হবে। প্রথম হচ্ছে কি, যে লিটারেরি কি দেখা যাচ্ছে, লিটারেরি আমাদের দেখতে হবে যে পুরাণ যেগুলো আছে আমাদের, ধরুন স্কন্দ পুরাণ, উৎকল পর্ব, স্কন্দ পুরাণ, পুরুষোত্তম মাহাত্ম্য, শিশু কৃষ্ণ দাসের দেউলকরণ, ঋগ্বেদ, অথর্ববেদ, তারপরে আপনার উড়িয়া উড়িয়া মহাভারত যেটা সরলা দাস লিখেছেন, এবং আরও বিভিন্ন কিছুটা মৎস্য পুরাণ, কিছুটা আপনার বিষ্ণু পুরাণ, এগুলো যদি দেখা যায় তাতে জগন্নাথের যে মহিমা বা জগন্নাথের যে উল্লেখ পাওয়া যায় সেটা কিন্তু অনেক পুরনো। ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি রিসার্চ করলে যেটা দেখা যায়, জগন্নাথকে বিষ্ণুর সাথে জোড়া হচ্ছে প্রথম কিন্তু মার্কেন্ডেয় পুরাণে। মার্কেন্ডেয় পুরাণে যে দেবী মাহাত্ম্য আছে, বা যেটাকে আমরা চণ্ডী বলে জানি, 700 শ্লোক, সেখানে কিন্তু জগন্নাথকে বিষ্ণু বলে দেখানো হচ্ছে। বাট যদি আমরা আর্কিওলজিক্যাল রেকর্ডস দেখি, ইনস্ক্রিপশনাল রেকর্ডস দেখি, সেখানে কিন্তু পুরুষোত্তম ক্ষেত্র পাওয়া যাচ্ছে। জগন্নাথের নাম 14th শতকে আসছে, মানে 14th সেঞ্চুরি। এবার মজার কথা হলো যে ওইখানে ওই সাইটে যেটা সোমবংশী কেশরী রাজারা পুজো করেছিলেন বা বানিয়েছিলেন, বা তার আগে হয়তো ভৌমকরারাও কিছুটা করে থাকতে পারেন, যা ইঙ্গিত পাওয়া গেছে, তাতে কিন্তু ওখানে ওনারা জগন্নাথ মন্দির বানাননি, ওখানে ওনারা মাধব মন্দির প্রতিষ্ঠা করেছিল। মানে ওখানে জগন্নাথ মন্দির না, ছিল না? এর এর আর্কিওলজিক্যাল প্রমাণও পাওয়া যাচ্ছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মহানদী ভ্যালি বা প্রাচী ভ্যালি, এগুলোতে যখন আর্কিওলজিক্যাল এক্সকাভেশন হয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণ মাধব বিগ্রহ বেরিয়েছে, চতুর্ভুজ মাধব বিগ্রহ। এবার এই মাধব বিগ্রহগুলোর উল্লেখ বা এই মাধব পুজোর উল্লেখ কিন্তু এই সাইটেও পাওয়া যায়। এবার আপামর বাঙালি প্রায় সবাই জগন্নাথ মন্দির কোনো না সময় গেছেন বা পুরীতে গেছেন। এবার ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে, যেটা মানুষ যায় না বা দেখে না মন্দিরের ওই পোর্শনগুলো, সেটা হচ্ছে জগন্নাথ মন্দির দর্শন করে আপনি যখন বাঁ দিক দিয়ে বেরোলেন জগমোহন দিয়ে, আপনি প্রথমেই পাচ্ছেন মুক্তিমণ্ডপ। মুক্তিমণ্ডপের পাশে একটি আদি নৃসিংহ মন্দির আছে। এবার ওই যে আদি নৃসিংহ মন্দির, ওই আদি নৃসিংহ মন্দিরের গায়ে এবং এছাড়াও বিভিন্ন আরও জায়গায় জগন্নাথ মন্দিরের মধ্যে ইনস্ক্রিপশন পাওয়া যায়। এবার এই ইনস্ক্রিপশনগুলো যদি দেখা যায় বা স্টাডি করেছেন যখন মানে পদ্মশ্রী সত্যনারায়ণ রাজগুরু বা কেসি পানিগ্রাহী, বড় বড় হিস্টোরিয়ানরা করেছেন, আমাদের আরপি মহাপাত্র, এনাদের যা ফাইন্ডিংস ছিল সেইগুলো অনুযায়ী এই যে আদি নৃসিংহ মন্দির যেটা এখন হয়ে আছে, সেইটি ছিল অরিজিনাল মাধব বিগ্রহের সাইট, যেটা ইয়ায়াতি কেসরি বানিয়ে থাকতে পারে ইনস্ক্রিপশন অনুযায়ী। এবং পরবর্তীকালে যখন গঙ্গাবংশীয় রাজারা, আনন্দবর্মন চোরাগঙ্গদেব যখন উৎকল কলিঙ্গকে এক করছেন, কারণ আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে পুরো উড়িষ্যা যেটা আজকে আমরা দেখছি বিভিন্ন অংশে ভাগ হয়েছিল, এবং এই সব অংশে বিভিন্ন জনজাতি বা আদিবাসীরা থাকতো। সেটাতে আমি পরে আসছি, শবরের কনসেপ্টটাতে। তো এদের একত্রিত করার জন্য উনি অনেক কিছু করেছিলেন। তার মধ্যে একটা ছিল হচ্ছে গিয়ে ব্রাহ্মণদের দেবতারা ছিলেন মাধব পূজার দিকে, আর এদিকে ছিল সব আদিবাসী, এত আদিবাসী। এবার যখন স্টেটকে ইউনিফাই করছেন, তখন ওনাকে অ্যাজ আ স্টেটসম্যান, হি ওয়াজ আ গ্রেট স্টেটসম্যান, অ্যাজ আ স্টেটসম্যান ওনাকে এমন একটা কিছু সিম্বলিং
সিম্বল রাখতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য। তো সেইখানে কোথাও না কোথাও অনেক হিস্টোরিয়ানের মতামত, যেটার মধ্যে আমিও অনেকটা যুক্তি খুঁজে পাই ব্যক্তিগতভাবে, যে জগন্নাথ ছিল শবরদের বিগ্রহ, বৃক্ষ দেবতা কিটুং। কিটুং। হ্যাঁ, বৃক্ষ দেবতা কিটুং, মানে জগন্নাথের বা এই যে বৃক্ষ দেবতা কিটুং, ইনি হচ্ছেন হাইয়েস্ট ফর্ম অফ ডেন্ড্রোলেট্রি, এটাকে বলা হয় ডেন্ড্রোলেট্রি। এবার এই ডেন্ড্রোলেট্রি এখানে কি হচ্ছে, মজার ব্যাপার, দুটো জিনিস দেখবার আছে। এক হচ্ছে জগন্নাথের যে স্বরূপ আজকে আমরা দেখি এবং কিটুংয়ের যা স্বরূপ, অলমোস্ট এক বৃক্ষ দেবতা। আর বৃক্ষ পূজা ভারতবর্ষের বিভিন্ন কোণায় প্রায় সব জায়গায় প্রচণ্ডভাবে প্রচলিত ছিল একটা সময়। আমরা রিসেন্টলি একটা রিল দেখেছি যেখানে একজন আদিবাসী মহিলা তার ছেলে মারা গেছে বলে একটি কাটা, গাছের পুজো তো আমাদের একেবারে প্রাচীনকাল থেকে হয়ে আসছে। সেই জন্য বললাম হাইয়েস্ট ফর্ম অফ ডেন্ড্রোলেট্রি। তো এবার বৃক্ষ দেবতা কিটুংয়েরও শ্রী বিষ্ণুর মতন 10টা নাম পাওয়া যায়, এবং যার মধ্যে একটা নাম হচ্ছে জাগান্ত বা জাগানাল্য। সেখান থেকেও জগন্নাথ এসে থাকতে পারে নামটা। আর মার্কেন্ড পুরাণে জগন্নাথকে বিষ্ণুর সাথে কম্পেয়ার করা হচ্ছে। আবার ইংরেজরা যখন এসেছিল তখন ওনারা জাগারনট বলে দিয়েছিল এই প্রচণ্ড ভিড় আর বিশৃঙ্খলা, ওরকম প্রমাণ সাইজ রথ, ওই রকম বিগ্রহ, মানুষ পাগল হয়ে যাচ্ছে ওই বিগ্রহকে ধরবার জন্য, যাওয়ার জন্য। তো ফলে কি হয়, এখানে আপনার ওনারা ভয় পেয়ে গিয়ে ওনাকে জাগারনট নাম দিয়ে দিল, ডিকশনারিতেই আছে, যেখানে ওনারা ক্রাশ করতে করতে বা ইয়ে করে দিয়ে একদম যাচ্ছে তীব্র গতিতে। তো সেটা একটা ব্যাপার, যাই হোক সেটা অনেক পরে আসছে, যাই হোক জাগারনটটা। তো এবার কি হচ্ছে আপনার, আবার ব্রিটিশার্সরা আলেকজান্ডার কানিংহাম যখন এসছেন, যখন উনি রিসার্চ করতে শুরু করলেন, খোঁড়াখুড়ি শুরু করলেন, উনি যেটা দেখলেন ভারতে তো তখন সেই সময় অনেক আদিবাসী জনজাতি, যাকে বলে ট্রাইবস। তো এই যে শবর কথাটা কিন্তু অ্যাকচুয়ালি একটাই সংস্কৃত শব্দ, যেটা আপনার যে কোনো আদিবাসীদের জন্য ইউজ হয়। যারা শবর মানে কি, মানে যারা জঙ্গল ডুয়েলার্স, মানে যারা জঙ্গলে বাস করে, জীবনযাপন করে। এবার অনেক স্কলার আছেন যারা খুরদার জঙ্গলে যেসব শবর ছিল তাদের বলছে এই শবরদের থেকে জগন্নাথ এসছে। কেউ বলছে আবার সম্বলপুর, কোরাপুট, কান্দমাহাল এইসব সাইডে, ময়ূরভঞ্জ সাইডে যেসব শবর ছিল ওখান থেকে এসছে। কেউ বলছে উদয়গিরি সাইড থেকে এসছেন, উদয়গুরিতে যে শবর ছিল। আবার এখানেও শবরদের মধ্যেও অনেক রকম তথ্য পাওয়া যাচ্ছে, সেটাও ভীষণ ইন্টারেস্টিং। শবরদের মধ্যে কী তথ্য পাওয়া যাচ্ছে তার কিছু কিছু আমি বলছি। আপনার গঞ্জাম ডিস্ট্রিক্টে ইয়ে আছে, আমাদের মহেন্দ্রগিরি আছে। এবার মহেন্দ্রগিরি নামটা কিন্তু খুব আমাদের কাছে ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের মহাভারত থেকে উঠে আসছে, যেখানে গুরু পরশুরাম ওখানে তপস্যা করছেন, ওনার আশ্রম ওখানে। তো মহেন্দ্রগিরিতে দেখা যাচ্ছে ওখানেও শবররা, আজকেও মহেন্দ্রগিরিতে আপনি যাবেন, ওখানে আপনার 2nd সেঞ্চুরি 1st সেঞ্চুরির মন্দির পাওয়া যাবে। এত পুরনো মন্দির, মানে 2000 বছর পুরনো মন্দির। অ্যালবেট অনেক ছোট, বাট মন্দিরের ফর্ম নিতে শুরু করেছে। কোথায় এটা? গঞ্জাম ডিস্ট্রিক্টে মহেন্দ্রগিরি, খুব সুন্দর জায়গা। তো এবার কি হচ্ছে, ওখানে যদি আমরা যাই, ওখানে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা পার্টিকুলার, ওই মহেন্দ্রগিরি জায়গাটা শ্রীশৈলমের থেকে খুব কাছে। অন্ধ্রপ্রদেশের যে শ্রীশৈলম, যেটা জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে, সে শ্রীশৈলমের খুব কাছে। তো ওখানে পাওয়া যাচ্ছে শবররা একটা সময় একটা নীল পাথরকে পুজো করত, যেটাকে ওরা নীলমাধব নাম দিয়েছিল পরে। এবং এই নীল পাথরের পুজোটা পরবর্তীকালে যখন শৈলেন্দ্র ডাইনেস্টি আসলো, ওনারা ওটাকে টেক ওভার করে নিলেন, টেক ওভার করে ওনারা ওটাকে পুজো করতে শুরু করলো। আবার যখন পরে গঙ্গাজরা আসলো, ওনারা ওটার সাথে নিজেদের অ্যাসোসিয়েট করতে শুরু করলেন, কারণ ওনারা ওই রুট দিয়ে আসছেন। ওনারা একটা সময় ওটা ওনাদের উপরাজ্যের মধ্যে আসতো, গঙ্গাজদের। তো এই যে এভলিউশনটা হয়েছে ওই ব্লু পাথরটার, আমি খুব হালকা করে বলছি কারণ এটারও অনেক ডেপথ আছে। সাইলেন্দ্র বা সাইলাডোভাস, যারা পরে কালিঙ্গান মেরিটাইম ট্রেড ধরে গেছিল, সুমাত্রা, জাভা, এইসব সাইডে ওনাদের বংশধরদের আজও পাওয়া যায়। তো এবার কি হচ্ছে, ওই একটা অ্যাসপেক্টও ধরা পড়ছে। আবার ছত্তিশগড়ে বিলাসপুর যে জায়গাটি আছে, আমি রিসেন্টলি বিলাসপুরেও গেছিলাম,
বিলাসপুর থেকে প্রায় 40 কিলোমিটার দক্ষিণ পূর্ব সাইডে প্রচুর জঙ্গল আছে, অবভিয়াসলি যেটা আমাদের দান্তেওয়াদা, বাস্তার ওই সব সাইডে এই সব। ওইখানে যে শবররা আছেন ওনাদের সাথেও অনেকে অ্যাসোসিয়েট করছে যে ওইখানের শবরদের কাছে নীলমাধব ছিল। আবার কন্টিলো, যেটা নয়াগড় ডিস্ট্রিক্টে পড়ছে, যেটা মহানদী ভ্যালি, বেসিক্যালি দ্য মহানদী ভ্যালি, এন্টায়ার মহানদী ভ্যালি, বলছে ওখানেও শবরদের রাজ ছিল। এবার যদি আপনি অ্যাকচুয়ালি যান কন্টিলোতে কিন্তু শবরদের গ্রাম আছে, আমি নিজে ঘুরে দেখে এসেছি। এবং ওখানে নীলমাধব বিগ্রহ যেরকম পূজিত হচ্ছে, ওখানে ললিত মাধব বিগ্রহও পূজিত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে, পাহাড়ের ওপর জঙ্গলের মধ্যে। এবং মহানদী ভ্যালিতে যত আর্কিওলজিক্যাল এক্সকেভেশন হয়েছে সেখানে যত মাধব বিগ্রহ বেরিয়েছে, আইদার সেটা ললিত মাধব, নয়তো নীলমাধব, নয়তো রাধা মাধব। তাহলে জগন্নাথ কোত্থেকে? তাহলে মাধব ওয়ার্শিপটা যেটা চলে আসছে হিস্টোরিক্যালি পাওয়া যাচ্ছে, যেটা আর্কিওলজিক্যাল এক্সকেভেশন, ইনস্ক্রিপশন, এপিগ্রাফি এসবের মাধ্যমে, তাহলে জগন্নাথ আর নীলমাধব মিলল কোথায়? এবার এই জায়গাটা যদি আমরা পুরাণে দেখি, সেটা আপনার স্কন্দ পুরাণকেই যদি কোট করি ফর এক্সাম্পল, স্কন্দ পুরাণে কি দেখাচ্ছে যে নীলমাধবকে যখন রাজা দেখতে আসলো মহারাজ ইন্দ্রদুম্ন, তখন নীলমাধব অদৃশ্য হয়ে গেল। এই জায়গাটা আমাকে ব্যক্তিগতভাবে সবসময় একটু আমার মনে নাড়া দিত, যে এরকম অদৃশ্য হয়ে গেল, পরে জগন্নাথ রূপতে উনি দারু রূপে ভেসে আসলেন সমুদ্রপথে, এবং সেখান থেকে ইন্দ্রদুম্ন ওনাকে তৈরি করলো। তো এবার ইনস্ক্রিপশনে যেটা পাওয়া যাচ্ছে, বা আরও যা প্রমাণ পাওয়া যাচ্ছে কপার প্লেট ইনস্ক্রিপশন থেকে, সেখানে দেখা যাচ্ছে এই যে মাধব পূজিত হচ্ছিল, সেখানে কিন্তু কোনো দেবী বিগ্রহ ওনার সাথে ছিল না। ওনার সাথে মাধব নিজের মতন পূজিত হচ্ছে, মা লক্ষ্মী নিজের মতন পূজিত হচ্ছে, আর বিমলা আছে, বিমলার উল্লেখ পাওয়া যাচ্ছে, যেটা এখনো আছে। এবং যেটা মানুষ জানে না, হ্যাঁ, যেটা মানুষ জানে না, জগন্নাথের মধ্যে আজকে সবাই মিলে আছেন। বৈষ্ণবরা ওনাকে শ্রীকৃষ্ণ রূপে দেখছেন, যারা শৈব তারা ওনাকে ভৈরব রূপে দেখছেন, যারা শাক্ত তারা ওনাকে দক্ষিণাকালী রূপে দেখছেন, যারা গানপত্যেও তারা ওনার গণেশ রূপে দেখছেন। সেই জন্য আপনার গজানন বেশ হয় স্নান পূর্ণিমার দিন। তারপরে আপনার যারা বুদ্ধিস্ট তারা ওনাকে বুদ্ধ হিসেবে দেখছে, বুদ্ধ ধাম্মা সাঙ্গা এরকমভাবে। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা ব্রহ্ম পদার্থ যেটা জগন্নাথের, সেটাকে বুদ্ধার টুথ রেলিক মানে। তারপরে জৈনরা আবার আপনার ওনাকে ঋষভনাথ বলে দেখছে, তীর্থঙ্কর ঋষভনাথ। এবার এটারও একটা জেনেসিস আছে আপনার উড়িষ্যার সাথে। আপনি যদি খারাভেলার হাতিগুম্ফা ইনস্ক্রিপশন দেখেন, যেটা যে কোনো মানুষ গিয়ে দেখতে পারে, উদয়গিরি খণ্ডগিরিতে রাখা আছে ভুবনেশ্বর শহরের অল্প বাইরে, খারাভেলার যে 14 বছরের অ্যাক্টিভিটি যেটা খারাভেলা লিখে দিয়ে গেছেন আমাদের হাতিগুম্ফা ইনস্ক্রিপশনে, সেখানে উনি একটা জিনিস লিখেছেন যে অশোক কলিঙ্গ ক্যাপচার করার পর মরিয়াসরা ওদের একটা খুব দুষ্প্রাপ্য এবং প্রচণ্ড দামি জিনিস নিয়ে চলে যান, যেটা ওদের স্টেট সিম্বল ছিল, একটা স্টেট সিম্বল ছিল। এবার ওইটাকে খারাভেলা, আই থিঙ্ক ধানানন্দা ইয়া মহাপদ্মানন্দা, সরি ফর দিস থিং, আমি এক্স্যাক্ট নামটা নন্দাসদের, বেসিক্যালি নন্দাসদের হারিয়ে উনি রিট্রিভ করে নিয়ে আসেন। তখন নন্দাসরা পড়ছে, ওনাদের হারিয়ে উনি নিয়ে আসেন প্রায় 200 বছর পর। এবং এটি এতই মূল্যবান, যেটা উনি ইনস্ক্রিপশনে লিখে যাচ্ছেন যে আমি এই এত বড় কাজটা করেছি, যে আমাদের যেটা স্টেট সিম্বল ছিল, যে প্রচণ্ড ধন, সবচেয়ে বড় ধন ছিল আমাদের রাজ্যের, সেইটা আমি উদ্ধার করে নিয়ে এসেছি, আমার জীবন ধন্য হয়ে গেছে। তো এইটা কি? এইটা হতে পারে এটা ব্রহ্ম পদার্থ ছিল, এটা শুধু আমার মতামত নয়, অনেক আর্কিওলজিস্টও বা হিস্টোরিয়ানরাও দিয়েছেন যে দিস কুড বি দ্য ব্রহ্ম পদার্থ, বিকজ ওর থেকে বেশি ইম্পর্টেন্ট আর কিছু ছিল না তখন। ঠিক আছে, তো এটা একটা, আমি জাস্ট জেনেসিসটা বলছি, আমাদের জগন্নাথ এখন কি রূপে আছেন। আর এর সাথে সাথে যেটা মানুষ বুঝতে পারে না অনেক সময়, বা আমি দেখেছি অনেক সময় অনেক অথর রিসার্চাররা শুধু বিষ্ণু চেতনা, বিষ্ণু ভক্তি, বিষ্ণু 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 করে যান, বাট নো, শ্রীক্ষেত্র ইজ নট অ্যাবাউট বিষ্ণু অ্যালোন, ইট ইজ শ্রীক্ষেত্র, শ্রী মহাপ্রসাদ, শ্রী মন্দির, ইট ইজ দেবী ক্ষেত্র অলসো, লক্ষ্মী ক্ষেত্র। শ্রী মানে লক্ষ্মী,
এটা লক্ষ্মীরও ক্ষেত্র। লক্ষ্মীরও ক্ষেত্র। স্কন্দ পুরাণে পুরুষোত্তম মাহাত্ম্যতে মা লক্ষ্মী যমরাজকে বলছেন যে শ্রীক্ষেত্র যারা দর্শন করেছেন, একবারের জন্য দর্শন করেছে, তার আত্মার উপর তোমার কোনো অধিকার থাকবে না। তার আত্মার উপর আমি বলবো তার কি হবে, তার কি গতি হবে। এই হচ্ছে গিয়ে কথা। তো এবার যেটা মানুষ জানে না, যে বিষ্ণু ভক্তি, বিষ্ণু চেতনা অবশ্যই আছে, সেটা আমি অস্বীকার করছি না, অবশ্যই শ্রীকৃষ্ণ, আমি নিজেও সেই হিসেবেই মানি। কিন্তু যেটা আমরা যদি দেখি, সবগুলো নথিপত্র বা আমাদের পুরাণ সব কিছু ঘেঁটে দেখি এবং ঐতিহাসিকভাবে পুরো ব্যাপারটার একটা হিস্টোরিক ডেভেলপমেন্ট দেখি, আমি এই ব্যাকগ্রাউন্ডগুলো এই জন্য দিচ্ছি যাতে মানুষকে যখন এই পুরনো শহর যেটা পাওয়া গেছে জিপিআরে, সেটা কি হতে পারে আমি যখন বোঝাবো বা বলবো যে পসিবিলিটিগুলো কি কি হতে পারে, তাহলে যাতে মানুষ ধরতে পারে, আমি সেই হিসেবে এটা ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি। ভৈরব ক্ষেত্রও বটে। এখানে যেরকম কাশীতে অষ্টভৈরব আছেন, এখানেও অষ্টভৈরব আছে। অসিতাঙ্গ ভৈরব, রুরু ভৈরব, চণ্ড ভৈরব, শান্ত ভৈরব, উন্মত্ত ভৈরব, সব ভৈরব আছেন। তেমনি অষ্টমাতৃকাও আছেন। অষ্টমাতৃকা আপনার ব্রাহ্মণী, মহেশ্বরী, নরসিংহী, বৈষ্ণবী, কৌমারী, ইন্দ্রাণী, চামুণ্ডা, ঝাড়েশ্বরী, সবাই আছেন। আবার অষ্টমাতৃকার সাথে সাথে অষ্টচণ্ডীও আছেন। এবার এই অষ্টচণ্ডীর মধ্যে 2-3 জন চণ্ডী আবার জগন্নাথের সংস্কৃতির সাথে, নবকলেবরের সাথে জড়িত। সপ্তমাতৃকা আছেন যারা ডাইরেক্ট জগন্নাথের সাথে, নবকলেবরের সাথে যুক্ত, যেমন কাকুটপুর মঙ্গলা। আলামচণ্ডী, চণ্ডী কারা কারা আছেন? রামাচণ্ডী, হরচণ্ডী, বাসেলি চণ্ডী, আলামচণ্ডী, চামুণ্ডা, বিমলা, হ্যাঁ, এরকমভাবে চণ্ডীরাও রয়েছেন। আলামচণ্ডী আপনার যখন জগন্নাথের দারুব্রহ্ম আসে, শহরে ঢোকে, পুরী শহরে ঢোকে, আলামচণ্ডীতে হল্ট করে, আলামচণ্ডীর কাছ থেকে আজ্ঞা নিয়ে তারপরে ভিতরে যায়। তারপরে আপনার মঙ্গলা, সপ্তমাতৃকার মধ্যে মঙ্গলা, বটমঙ্গলা, সর্বমঙ্গলা, হ্যাঁ, তা এই মঙ্গলাদের মধ্যে কাকটপুর মঙ্গলা আছে। কাকটপুর মঙ্গলাতে গেলে নবকলেবরের সময় দৈতারা ডাইরেকশন পান যে কোথায় কোন দারু আছে, কোন কোনায় আছে, সেইটা ওনারা বলেন। তো ভীষণ সূক্ষ্মভাবে প্রত্যেকটি কোণা জড়িয়ে আছে একে অপরের সাথে। সুতরাং যদি বিষ্ণুক্ষেত্র বলা হয়, ভুল বলা হবে, আমি সেটা সেই হিসেবে মানি। তার মানে এখানে চারধাম নিশ্চয়ই। এবার আদি শঙ্কর যখন ওটাকে চারধাম বলছেন, চারধামের পিছনে এই কারণগুলোও রয়েছে। উনি একবারে একটা কারণের জন্য চারধাম বলে দেননি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পঞ্চতীর্থর একটা কনসেপ্ট আছে, অষ্টমহাবীরের কনসেপ্ট আছে। পঞ্চতীর্থ কারা? পঞ্চতীর্থর মধ্যে আপনার সেখানে মহাভারত থেকে আসছে পঞ্চতীর্থ, পঞ্চপাণ্ডবের হিসেবে পঞ্চতীর্থ। যদি জগন্নাথ শ্রীকৃষ্ণ হন, তাহলে পঞ্চপাণ্ডব হচ্ছেন পঞ্চতীর্থের প্রতীক। কারা কারা? যমেশ্বর মহাদেব, টোটা গোপীনাথের পাশে যিনি আছেন, লোকনাথ মহাদেব, যিনি যমেশ্বর হচ্ছেন যুধিষ্ঠির, লোকনাথ হচ্ছেন ভীম, তারপরে আপনার কপাল মোচন হচ্ছেন অর্জুন, তারপরে আপনার নীলকণ্ঠেশ্বর হচ্ছে সহদেব, আর আরেকজন কে আছেন উনি নকুল। এছাড়াও আছে ঈশানেশ্বর। ঈশানেশ্বরের মন্দির হচ্ছে আনন্দবাজারের পিছন দিকটায়, নর্থ গেট দিয়ে ঢুকলে প্রথমে পড়ে। উনি হচ্ছেন জগন্নাথের গুরু। এবার ওখানে মন্দিরে, আর ওনার মন্দিরটা হচ্ছে অন্তত 30 থেকে 35 ফিট নিচে গভীরে। কিন্তু আমরা যেটা যাই সেটা তো আমরা ঈশানেশ্বর মহাদেব মন্দিরের মধ্যে, ঈশানেশ্বর মহাদেবের মন্দির নর্থ গেট দিয়ে ঢুকে বাঁদিকে গেলে ওনার মন্দিরের দরজার মুখটা পড়ে, ওখান দিয়ে আপনি নিচে চলে যেতে হবে আপনাকে। ওইখানে গিয়ে লিঙ্গ আছে, স্বয়ম্ভু লিঙ্গ, যেটা অনেকে জানি না। ঈশানেশ্বর মহাদেব উনি হচ্ছেন জগন্নাথের গুরু। এবং ওখানে আপনি যখন নিচে যাবেন, ওইখানে নিচে গেলে আপনি বুঝতে পারবেন জগন্নাথ মন্দিরের তলাতেও অনেক কিছু আছে। কি বলছেন? হ্যাঁ, এবং আপনি শুনলে অবাক হবেন, গর্ভগৃহতে মহাপ্রভু বসে আছেন। আগে বেশ কিছু বছর আগে অবধিও আমরা টিকিট কেটে গর্ভগৃহের মধ্যে ঢুকতে পারতাম, তাই তো? আপনি কি জানেন গর্ভগৃহের উপর 2টো তলা আরো আছে? সে কি? হ্যাঁ, 2টো তলা আছে এবং যাওয়ার সিঁড়ি আছে এবং ওখানে ইনস্ক্রিপশনও আছে। তার মানে সেগুলো কি এখন সাধারণ মানুষ দেখতে না, পায়? সাধারণ মানুষ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে, এএসআই প্রোটেক্টেড ওগুলো, তো অবভিয়াসলি সাধারণ মানুষের জন্য নয়। কোনো আর্কিওলজিস্ট গেলে ডেফিনেটলি ওনারা
অ্যাক্সেস করতে আরো পারবেন। 2টো তলা? আরও 2টো তলা আছে, ভাবুন। এটা জানতেন? দর্শক তো জানি না, আপামর বাঙালি হাজার হাজার কোটি কোটি লোক জগন্নাথ দর্শন করছেন, কিন্তু মন্দিরের মহাপ্রভুর উপর আরও 2টো তলা আছে। মানে এত রহস্য কেন জগন্নাথ দেবকে নিয়ে? আসলে তিনি কে সেটা আর- বুঝতেই বোধহয় আমাদের বহু বছর লেগে যাবে। বহু বছর লেগে যাবে। আসলে ওনাকে বুঝতে গেলে উনি হচ্ছেন পরব্রহ্ম, উনি হচ্ছেন পরব্রহ্ম। আমি আপনাকে একটা ঘটনা বলছি, একটু সরে গিয়ে মেন টপিক থেকে। 1978, এখন এই রত্নভাণ্ডারের ইনভেন্টরি কাউন্টিং হচ্ছে, এখন কাউন্টিং ভ্যালুয়েশন এগুলো চলছে এখন, সেই জন্য এখন নাটমণ্ডপ থেকে দর্শন দিচ্ছেন ঠাকুর। 1978 সালে যখন এই সেম প্রসেসটা হচ্ছিল, তখন তিরুপতি মন্দির থেকে একজন স্বর্ণকারকে নিয়ে আসা হয়েছিল, এবং ওই স্বর্ণকার 4-5 দিন কাজ করার পর সব কাজকর্ম ছেড়ে দিয়ে উনি গর্ভগৃহে ঢুকে বসে উনি হাউমাউ করে কাঁদছিলেন। তো এই দেখে সব পান্ডারা দৌড়ে এসে ওনাকে জিজ্ঞাসা করে যে কি হলো, তুমি কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে বসে আছো? তো বলছে আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। বলে কেন, কি হলো? বলে এখানে এমন কিছু রত্ন আছে যেগুলো আমি আমার জীবনে কখনো দেখিনি। এবার আপনাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গরুড় পুরাণে এই যে নবরত্ন নবরত্ন আমরা বলি, আকবরের নবরত্ন, সম্রাট বিক্রমাদিত্যের নবরত্ন, হ্যাঁ, এই নবরত্নর কনসেপ্টটা কোথা থেকে এসছে? নবরত্নর কনসেপ্টটা এসছে গরুড় পুরাণ থেকে। গরুড় পুরাণে 9টা রত্ন, মেন রত্ন ডিফাইন্ড আছে কি কি। তো উনি বলছেন ওই মেন 9টা রত্নর মধ্যে অন্য এই রত্ন কিছু পড়েন না। তার একটা উনি কোট করছেন যেটা মহাপ্রভু চিতা, যেটা চিতা লাগিয়ে অমাবস্যাতে ওনাকে লাগানো হয় এবং দেবস্নান পূর্ণিমার দিন খুলে দেওয়া হয়। যে চিতাতে এমন এমন হিরে আছে যেগুলো উনি কোনোদিনও দেখেননি, যেগুলো উনি ভ্যালুয়েশনই করতে পারছেন না। এবং উনি বলছেন ওই চিতার এতটাই পাওয়ারফুল, এতটাই তেজ ওই চিতার, সাধারণ মানুষ পড়লে সে গলে যাবে, এতটাই তেজ নাকি। মহাপ্রভু যখন ওগুলো পড়ে আছেন, তো উনি নিজে বলছেন যে মহাপ্রভু সাক্ষাৎ পরব্রহ্ম, যে এতটা তেজ উনি সামলাতে এতটা তেজ উনি সামলাচ্ছেন, সাক্ষাৎ পরব্রহ্ম। এবার সেই জন্য অলৌকিক না ঐশ্বরিক? এটার মধ্যে দেখুন, এটাকে বলা খুব মুশকিল, এটাকে বলা খুব মুশকিল, কারণ হীরের একটা আলাদা তেজ থাকে, তার একটা ফিজিক্স যদি আমরা দেখি সেখানে একটা আলাদা তেজ থাকে, রশ্মি থাকে, এবং কিছু হীরে হয় যত তার ডেন্সিটি বেটার হয় সেগুলোর এগুলো বেড়ে যায়। তো এবার অতগুলো যখন একসাথে আছে তাতে যা তেজ বিকিরণ হবে স্বাভাবিকভাবেই সেটা অনেক বেশি, কারণ সাধারণ মানুষের পক্ষে ওটা পড়া সম্ভব নয়। কিন্তু যখন উনি বলছেন যে ওনার মতন একজন অভিজ্ঞ স্বর্ণকার যে তিরুপতি মন্দির থেকে এসছে, তিনি যখন বলছেন যে আমি এরকম হিরে জহরাত দেখিনি কখনো, বা এর মধ্যে অনেক কিছু আছে যেগুলো প্ল্যানেট আর্থেই পাওয়া যায় না এখন, সেইগুলো তাহলে কি, এটা কি বিশ্বাস, নাকি অলৌকিকতা, না ইতিহাস, না কি? আপনি অনেকবার এই বিষয়ে কথা বলেছেন, কিন্তু আমার চ্যানেলে যখন এর আগে এসেছিলেন আপনি পোর্টালের কথা বলেছিলেন। তার মানে পোর্টালটা আমি পরে যাবো। না, আমি জাস্ট একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে তার মানে কি ওখানে এমন কিছু আছে যেটা কানেক্টেড টু আদার ওয়ার্ল্ড? অ্যাবসলিউটলি, কোনো প্রশ্নই দ্বিতীয় মানে অসন্দেহ থাকার দরকার নেই কোনো। এলিয়েন অর গড? হায়ার বিংস, আই ওয়ন্ট সে এলিয়েন, হায়ার বিংস, ডেফিনেটলি হায়ার বিংস। এবার যেটা আমি বলছি, পোর্টালটা আমি পরে আসছি। তো এবার আপনাকে দেখতে হবে যে যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, যে সাইট কত পুরনো। সাইট 5th সেঞ্চুরি 6th সেঞ্চুরি অবধি পাওয়া যাচ্ছে আমাদের ওই সাইট পুরনো। উড়িয়া মহাভারত এবং আরও কিছু টেক্সটে পাওয়া যাচ্ছে যেখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন মাধবের দর্শন করেছিলেন ওখানে, নীলমাধব রূপে, মানে মহাভারতের সময়? হ্যাঁ। এবং ওখানে ওই নীলাদ্রি ক্ষেত্রে বা ওই স্পটে ওখানে ওনারা করেছিলেন, কিন্তু তখন ওখানে কোনো মন্দির ছিল না, কারণ মন্দির পরে ডেভেলপ হয়েছে। ওই সময় ওনারা একটা রেস্ট প্ল্যাটফর্ম, বেদির ওপর মাধব বিগ্রহ ওখানে এসে দর্শন করেছিলেন। এই যে লোকনাথ মন্দির ফর এক্সাম্পল, লোকনাথ মন্দির আর কোণার্কের সামনে আরেকটি শিবের মন্দির আছে বেলেশ্বর মহাদেব বলে, এই দুটো মন্দির শ্রীরাম যখন বেরিয়েছিলেন ওনার বনবাসে তখন উনি এখান থেকে শবরপল্লী দিয়ে গেছিলেন। তো এই শবরদের কাছে তখন কোনো লিঙ্গ ছিল না, তখন লোকনাথ মহাদেবকে বানাবার জন্য উনি একটা লাউ দিয়ে উনি লিঙ্গ সৃষ্টি করেন। আপনি ওই লোকনাথ মন্দিরে যান, আপনি লোকনাথের শিবলিঙ্গ দেখতে পাবেন না, ওটা জলের তলায় ডোবানো থাকে, বছরে একদিনই বার করা হয়। এবার লাউ থেকে তৈরি হয়েছিল বলে ধীরে ধীরে লাউকিনাথ থেকে লোকনাথ হয়ে যায়। আচ্ছা। তো তেমনি অষ্টমাতৃকার কনসেপ্টটা আমি বললাম এখানে অ্যাভেলেবেল আছে। এখানে আমি অষ্টভৈরবের কথা বললাম,
আমি 64 যোগিনীর কনসেপ্টটাও আমরা টাচ করব পরে। এছাড়া অষ্টমহাবীরও আছে, কানপাতা হনুমান, বেড়ি হনুমান, তারপরে আপনার সিদ্ধ মহাবীর, সিরুলি হনুমান, পঞ্চমুখী মহাবীর, তারপরে আপনার মাসানি মহাবীর, এরকম করে 8জন আছেন। এগুলোর সম্বন্ধে বাঙালি হয়তো জানি না। তার মানে তিনটে মানে ধর্মীয় যে দর্শন সেই পাঁচটা বিষ্ণু, মহেশ, মা, দেবী শক্তি, গণপত্যে, সূর্য উপাসনা। আমি তো এখন সূর্যের দিকে আসিনি। সূর্য উপাসনা, মহাবীর, 6টা তত্ত্ব হয়ে গেল এখানে। নাকি 4টে, যদি আমরা বলি যে 4টে তত্ত্ব নয়, বা 5টা বংশ। হিন্দু ধর্ম বা সনাতন ধর্মে যাদের যাদের পুজো হয়, যাদের যাদের বিগ্রহ হয়, সেটি নর্মালি ওই 5 থেকে 6জন ক্যাটাগরির মধ্যেই ভ্যারি করে। ওখানে সূর্য পুজো হয়, যে যন্ত্রটা আছে ওখানে। এবার আমি আপনাকে বলি, জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে যে যন্ত্র আছে সেটি 8টি পদ্মওয়ালা একটি যন্ত্র, এবং ওই 8টি পদ্মকে প্রথমে যখন পুজো করেন সকালে পূজা পাণ্ডা, তখন ক্লিম মন্ত্রে পূজা করেন। তারপরে উনি জগন্নাথের থেকে বেরোনো বিষ্ণুর বিভিন্ন রূপকে স্মরণ করে আহ্বান করেন। সেটা পুজোর সেকেন্ড স্টেপ। কিন্তু তারও আগে মানুষ জানে না, আনন্দবাজারে সূর্য যন্ত্র রাখা আছে। আনন্দবাজারে কি বলছেন? আনন্দবাজারে সূর্য যন্ত্র রাখা আছে। যদি রথের সময় কেউ যায়, আপনি দেখবেন সূর্য পুজো হচ্ছে ওখানে। ওখান থেকে বসে সূর্য পুজো হয়। ওটাও 8টি 8 পেটাল লোটাস। ওখানে সূর্যের পুজো হয়। সূর্যের পুজো হওয়ার পর এখানে জগন্নাথের পৌণ্ডি শুরু হয়। সূর্য পুজোর পর ভোগ খেয়ে তারপরে পৌণ্ডি শুরু হয়। কোণার্কেও যন্ত্র ছিল। কোণার্কে কমসে কম 8টা যন্ত্র ছিল। যখন কোণার্ক নিয়ে আমরা আলোচনা করব তখন আমি একে একে বলবো ওগুলো। তো যাই হোক, কামিং ব্যাক টু আওয়ার অরিজিনাল টপিক। তো এবার দেখা যাচ্ছে যে যজাতি কেশরী বা তার আগে ভৌমকারাসরা ওখানে মন্দির প্রতিষ্ঠা করেছিল, টাউনশিপ ছিল। তারপরে চোরাগঙ্গা দেব আসলেন। উনি পুরো সমগ্র পুরী শহরটাকে আবার নতুনভাবে বানিয়েছিলেন। মন্দির তো উনি তৈরি করা শুরু করলেনই। পুরনো মন্দির যেটা বালুর তলায় চাপা পড়ে গেছিল, এই যেটা নৃসিংহ মন্দির, ওইটাকে উনি রেখে ওখানে একটি মাধব বিগ্রহ ছিল। অনেক হিস্টোরিয়ান আর আর্কিওলজিস্টরা বলেছে সত্যনারায়ণ মন্দিরে যে বিগ্রহটি আছে, আপনি সিংহদরজায় ঢুকে বাঁ দিক ঘুরলেই সোজা একদম সত্যনারায়ণ মন্দির পড়ে। ওই সত্যনারায়ণ মন্দির হচ্ছে মাধব বিগ্রহ। ওটিও দেখবেন 4 আর্মড বিষ্ণু বিগ্রহ। উনি বলছেন ওইটা ছিল আমাদের আসল আদি বিগ্রহ, যেটা নীলমাধব রূপে পূজিত হচ্ছিল। আর এই যে হিডেন সিটি বা লস্ট সিটি, আসছি ওটা একটা করে আসছি। ব্যাকগ্রাউন্ডগুলো না বোঝালে না মানুষ বুঝতে পারবে না। তো ওইখানে চোরাগঙ্গাদেব ওই মন্দির থেকে ওই বিগ্রহ বার করে এনে উনি এইখানে প্রতিষ্ঠা করেন, আর মেন মন্দিরে তৈরি করে জগন্নাথকে প্রতিষ্ঠা করেন। তো সেই হিসেবে একটা মত অনুযায়ী, যেমন যজাতি কেশরীকে মাধব প্রতিষ্ঠা করার জন্য ইন্দ্রদুম্নের আখ্যা দেওয়া হয়েছে, চোরাগঙ্গাদেবকেও ইন্দ্রদুম্নের পদবি দেওয়া ছিল। এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো পয়েন্ট মাথায় রাখা। এবার কথা যেটা হচ্ছে যে এই মন্দির যখন প্রতিষ্ঠা হয়, উনি পুরো পুরী শহরটাকে আবার পুনরায় স্থাপনা করেন। এবার পুরী শহরে আপনি যারা যান তারা নিশ্চয়ই শুনে থাকবেন শাহী বলে, মার্কেন্ডেয় শাহী, গৌরবট শাহী, মুচি শাহী, হ্যাঁ, এরকমভাবে বিভিন্ন শাহী আছে। শাহীগুলো প্রতিষ্ঠা করেছিলেন চোরাগঙ্গাদেব, এবং এই প্রত্যেকটা শাহীতে এক এক ক্যাটাগরি সেবায়ত থাকতো। যেমন যারা মন্দিরে নিত্য সেবা দিতেন, আমি ব্রিটিশদের টার্মটা অ্যাকচুয়ালি ইউজ করছি না, আমি বলবো তাদের মাহারি বা নাচুনি, উইচ ইজ দ্য হিস্টোরিক্যাল টার্ম, মাহারি বা নাচুনি। মাহারিদের থাকার জন্য উনি দুটো জায়গা দিয়েছিলেন। এক হচ্ছেন মার্কেন্ডেয় শাহী, আর আরেকটা হচ্ছে চুরাঙ্গা শাহী। মার্কেন্ডেয় শাহী আমি কারণে বলছি, কারণ মার্কেন্ডেয় সরোবরে মানুষ যায় না। পঞ্চতীর্থের যে আমি কনসেপ্টটা বললাম তাতে মার্কেন্ডেয় সরোবরও আসে, সেটা আমি বলছি কোন কোন জলজগুলো আসে। এবার আপনার মার্কেন্ডেয় শাহীতে ভীমা কেশরী, সোমবংশী রাজা ভীমা কেশরী বা ফ্রম দ্য কেশরী ডাইনেস্টি, উনি 10ম শতাব্দীতে সপ্তমাতৃকার মন্দির প্রতিষ্ঠা করেন। ওখানে সপ্তমাতৃকা আছে, ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইন 64 যোগিনী
কনসেপ্ট, অসাধারণ বিগ্রহ 7জন মাতৃকার। এটা কোথায় এখন ঠিক? মার্কেন্ডেয় সাহিতে, মার্কেন্ডেয় সরোবর, ওখানে ওই শিবলিঙ্গটা হচ্ছে যেটা বিশ্বাস ফেটে বেরিয়ে এসেছিলেন মহাদেব ঋষি মার্কেন্ডেয়কেও বাঁচাবার জন্য। এবং সেই জন্য আপনার পুরী দর্শনের আসল যে আদিম নিয়ম যেটা, সেটা হচ্ছে প্রথমে মার্কেন্ডেয় সরোবরে গিয়ে স্নান করা, তারপরে মন্দিরে ঢুকে কল্পবটের পরিক্রমা করা, তারপরে জগন্নাথের দর্শন। আমরা কি করি? কিচ্ছু করি না, আমরা তো কোনো সরোবরেই যাই না, না, কেউ যায় না। আমি ঘুরি তো, কেউ যায় না, লোকালরা ওখানে চান করতে থাকে। আর ওই উৎসব টুৎসবের নরেন্দ্র সরোবরে যেরকম উৎসব বলে চন্দন যাত্রার সময় মানুষ গেল, ব্যাস। পাখি সরোবরে কেউ জানে। পঞ্চতীর্থ কারা? ইন্দ্রদুম্ন সরোবর, শ্বেত গঙ্গা, জগন্নাথ মহাপ্রভুর সাথে এবং চৈতন্য মহাপ্রভুর লিঙ্কটা, শ্বেত গঙ্গা, মার্কেন্ডেয় সরোবর, মাহদদী সমুদ্র, আর হচ্ছে নরেন্দ্র সরোবর। এই 5টা জায়গা, এখানে স্নান করা উচিত। চৈতন্য মহাপ্রভু নিজে তার পার্শ্বদের নিয়ে গিয়ে নরেন্দ্র সরোবরে পড়ে থাকতেন, স্নান করতেন ঘন্টার পর ঘন্টা, স্পেশালি এই সময়টায়। তো এই যে শাহীগুলো উনি তৈরি করেছিলেন এক একজনকে এক একটি ক্যাটেগরি অফ সেবায়েতকে বসবাস করাবার জন্য, চুরাঙ্গা শাহীও ছিল যেটা চোরাগঙ্গা দেবের নামে। তো টাউনশিপটাকে রিভ্যাম্প করলেন অন অ্যান এক্সিস্টিং টাউনশিপ। এবার আসি, আমি আরেকটা আপনাকে সাইট বলি। চৈতন্য মহাপ্রভু যখন প্রথম পৌঁছান জগন্নাথ মন্দিরের মধ্যে গিয়ে উনি অচেতন হয়ে যান। কেউ বলে জগন্নাথ মহাপ্রভুকে জড়িয়ে ধরেছিল, কেউ বলে ওনার সামনে উনি সংজ্ঞাহীন হয়ে গেছিলেন। এক একটা ভার্সন আছে। চৈতন্য ভাগবত একরকম, চৈতন্য চরিতামৃত একরকম। যাই হোক, আমি সেটাতে যাচ্ছি না। কিন্তু যিনি তখন উনি যখন অচেতন হয়ে পড়েন, তখন ওখানে যারা সেবায়েত ছিল, প্রতিহারী সেবায়েত, তারা ওনাকে মারতে উদ্যত হয়, মেরেই ফেলতো সেদিন। তো ওনাকে প্রাণে বাঁচান সার্বভৌম ভট্টাচার্য, যিনি সভাপণ্ডিত ছিলেন গজপতি প্রতাপ রুদ্রদেবের। সার্বভৌম ভট্টাচার্য ওনাকে ওনার বাড়িতে নিয়ে আসেন। এবার আপনি যদি সার্বভৌম ভট্টাচার্যের বাড়িটা দেখেন, স্টাডি করেন, আমি বহু বছর আগের কথা বলছি যখন আমি পুরো স্টাডি করেছিলাম, এখন তো সবগুলো পোর্শনে ওরা যেতেও দেয় না, আমি স্টাডি করেছি, তখন ওখানে আমি টানেল পেয়েছি। কিন্তু ওরা আমাকে বলেছিল যে ওই টানেল দিয়ে কিন্তু নিয়ে আসা হয়েছিল মহাপ্রভুকে, উইচ ইজ হাইলি পসিবল, কারণ তখন ব্রাহ্মণদের যা উৎপাত ছিল বা যা রিজিডিটি ছিল, ওরা যেভাবে অ্যাটাক করতে চাইছিল চৈতন্য মহাপ্রভুকে, তখন সার্বভৌম ভট্টাচার্য না থাকলে কিন্তু বাঁচানো যেত না ওনাকে, এবং ওনাকে ওই টানেল দিয়ে নিয়ে আসা হয়। তখন আমি যখন সার্বভৌম ঠাকুরের বাড়িতে গেছিলাম, তখন আমার ভাগ্য বা কৃপা আমি জানি না কি, যেখানে বসে মহাপ্রভু খেতেন, যেখানে বসে সার্বভৌম ঠাকুরের সাথে ওনার তর্কযুদ্ধ হয়েছিল 7 দিনের, 72 বছরের বুড়ো আর 24 বছরের ছেলে লড়ছে, যেখানে উনি শুতেন, যে ঘরে থাকতেন উনি, সেই সব আমি দেখে এসেছিলাম, সেই সব দেখে এসেছিলাম। আজকে ওখানে কেউ যায় না, কেউ যায় না, মানুষ জানেই না। কিন্তু যাওয়া যায়, যাওয়া যায়, নিশ্চয়ই যাওয়া যায়। সমাজবাড়ির বৈষ্ণবরা যায়, পাটবাড়ির বৈষ্ণবরা যায়, ইস্কনের কেউ কেউ যায়। যারা পিওর বৈষ্ণব তারা অবভিয়াসলি, যারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে পড়ে, যারা প্র্যাকটিস করে, তারা যায়। কিন্তু ওখানে এত ইতিহাস আছে, টানেল আছে, ওখানে টানেল আছে। তেমনি আপনার একটি টানেল আছে গম্ভীরা থেকে। আপনি নিজে দেখেছেন ওই টানেলটা? গম্ভীরা থেকে টানেল আছে, এর থেকে টানেল আছে, এই টানেলগুলো দেখেছি। নাও কামস দ্য মেইন পয়েন্ট। এগুলো বেরিয়েছিল কখন? বেরিয়েছিল যখন আপনার জগন্নাথ মন্দিরের পাশে করিডোর তৈরি হচ্ছে চারপাশে, যে সময় বিভিন্ন মঠ মঠাদিকেও ভাঙা হয়েছে। ওই মঠ মঠাদির থেকেও কিন্তু টানেল ছিল, কারণ আপনার এমআর মঠ, যেখানে রামানুজাচার্য ছিলেন, সবচেয়ে পুরনো মঠ ওইটাই ছিল যেটাকে ভাঙা হয়েছে, সেখান থেকেও টানেল ছিল। সেখান থেকে তো অনেক কিছু বেরিয়েছে। এখানে তো মানে মানে হাজার হাজার রূপোর কয়েন বেরিয়েছে ওখান থেকে। আজকে কেউ জানে না সেগুলো কোথায়, কেউ জানে না। ওই টানেলেরা কী করেছে আমি জানি না, বাট কিছু টানেল এখনও সার্ভাইভিং, যেগুলো আমি দেখেছি। কতদিন সার্ভাইভ করবে আমি জানি না। এবার কথা হচ্ছে যে একটু চিন্তা করে আপনাকে এগুলো বসাতে হবে, এভিডেন্সগুলো। এক হচ্ছে কি, আমি আপনাকে এক্সপ্লেন করলাম যে কিভাবে পুরনো টাউনশিপগুলোকে এক একটা বংশ এসে পুনর্স্থাপনা করেছে। পুনর্স্থাপনা করেছে, কিন্তু এক একটা লেয়ার হতে গেছে, ঠিক আছে, লেয়ার হতে গেছে আর্কিওলজিক্যালি। দ্বিতীয়ত, কিছু কিছু টানেলের উল্লেখ আমি আপনাকে বললাম। তৃতীয়ত, আমি কিছু টেক্সট ইনস্ক্রিপশন ধরে বললাম কি করে ইউনিফিকেশন হয়েছে, কিভাবে কোন দেবতা ওখানে
ধীরে ধীরে পুজো পেত, এবং অন্যান্য আর কোনো দেবদেবীরা ছিলেন যারা পুজো পেত। তার মানে দিস প্রুভস দ্যাট দিস প্লেস ইজ অ্যান্টিক। ওখানে আরও লোক ছিল এর আগে। ওই জায়গাটা হ্যাজ বিন ইউজড অনলি অ্যান্ড অনলি ফর দ্য পারপাস অফ ওয়ারশিপ। কাশী বিশ্বনাথের মতন, অযোধ্যার মতন, জন্মভূমির মতন, সোমনাথের মতন, আমাদের তিরুবনন্তপুরমের মতন। হ্যাঁ, তো এবার কথা হচ্ছে যে যেটা পাওয়া গেছে সেটা জিপিআরে পাওয়া গেছে, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার। গ্রাউন্ড পেনিট্রেটিং এর রাডারের কাজটা কি? গ্রাউন্ড পেনিট্রেটিং এর রাডারের কাজটা হচ্ছে দে সেন্ড সিগন্যালস, এবং সেখানে ওরা কোনো হার্ড অবজেক্ট পেলে, সেটা পট্রিজ হতে পারে, আর্কিটেকচার হতে পারে, কোনো স্ট্রাকচার হতে পারে, অনেক কিছুই সেটা সিগন্যালে ধরা পড়ে। ইটস লাইক অ্যান আল্ট্রাসাউন্ড, ইটস লাইক অ্যান আল্ট্রাসাউন্ডের ধরে নিন আপনি। এবার সেই জিনিসটা অ্যাকচুয়ালি কী, সেটা যতক্ষণ না আসল এক্সকেভেশন হচ্ছে, আর্কিওলজিক্যাল এক্সকেভেশন হচ্ছে, ততক্ষণ কিন্তু কোনো ধারণাতে আসা সম্পূর্ণ ভুল। ওই সময় যে সময়ের আমরা কথা বলছি, 4th সেঞ্চুরি, 5th সেঞ্চুরি, 8th সেঞ্চুরি, 9th সেঞ্চুরি, পুরী কিন্তু সি পোর্টও ছিল। দ্য ফার্স্ট ইনভেশন অফ পুরী টেম্পল, যেটা বলা হয়, রাষ্ট্রকূটা কিং গোবিন্দাত্রী, যাকে রক্তবাহু বলে মাদলাপাজিতে বলা হয়েছে 8th সেঞ্চুরি, তিনি এসছিলেন কিন্তু সমুদ্রপথে, এবং সমুদ্রপথে আসা এই জন্য সম্ভব হয়েছে তখন পুরীতে পোর্ট ছিল। পুরী কলিঙ্গান মেরিটাইম ট্রেডেও কিন্তু পুরীকে দেখানো হয়েছে অ্যাজ আ সি পোর্ট, মানে পোর্ট ছিল এক সময়। এটা সেটাই থাকা স্বাভাবিক। তো পোর্টকে কানেক্ট করা, ওখান থেকে টানেল হতে পারে, আবার এটা একটা ওয়াটারওয়েজও হতে পারে, যে ড্রেনেজ সিস্টেমও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। বাট টানেল না ড্রেনেজ সিস্টেম, কোথা থেকে কোনটার লিঙ্কে, যেগুলো তো অ্যাকচুয়াল আর্কিওলজিক্যাল সার্ভে হলেই বেরোবে না, এক্সকেভেশন হলে বেরোবে। আর এক্সকেভেশনের পর ওনারা এক্সামিনেশনও করেন জিনিসগুলো, টু ফাইন্ড দি এভিডেন্স কি কোন দিকে ওটা কি ইউজ হয়েছে। ডেটিংও করবেন যে কত পুরনো ওটা। কুড বি ফ্রম দ্য গঙ্গা ডাইনেস্টি। আমি দেখলাম মিডিয়াতে লিখেছে গঙ্গা এরা। ওয়াই গঙ্গা এরা? ইট ক্যান বি ফ্রম দ্য ভার্মাকারাইজ এরার। আমি বলছি 5ম শতাব্দী, ওটা এত পুরনো হতে পারে। রহস্যের জাল আমরা এখনো উঠাতে পারছি না, আমাদের আরো কিছুদিন Exactly. অপেক্ষা করতে হবে। আমরা এই শহরটা নিয়ে কথা বলছি, যদি আলটিমেটলি এই শহরটার নিচে, মানে যদি মন্দিরের নিচে বা পাশে যদি দেখা যায় যে সত্যি এত বড় একটা শহর লুকিয়ে রয়েছে, এবং এর রহস্য যদি আরও বাড়ে, তাহলে কি এটা ইন্ডিয়ান হিস্ট্রিকে রিরাইট করবে, আবার নতুনভাবে আমাদের দেখতে হবে? অবশ্যই। তার আগে দুটো কথা আমি আপনাকে বলে নিই। এই যে জিপিআরটা হয়েছে, যেটা মানুষ কম জানে, সেটা হচ্ছে পুরীতে জিপিআর শুধু হয়নি, জিপিআর কিন্তু ভুবনেশ্বরেও হয়েছিল। এবং ভুবনেশ্বরের ফাইন্ডিং, আপনার ভুবনেশ্বরের যেটা ওল্ড সিটি, যেটাকে আমরা একাম্র ক্ষেত্র বলে জানি, লিঙ্গরাজ মন্দিরের আশেপাশে চত্বর বহু মন্দির আছে। আজকে ওখানে একটি সাইটে জিপিআরে পাওয়া গেছিল, ওখানে একটা মন্দিরের মতন স্ট্রাকচার, এবং সেটাতে আর্কিওলজিক্যাল এক্সকেভেশন হচ্ছে আজকের ডেটে। এবং সেখানে সুখসারি মন্দির বলে একটি মায়ের মন্দির, মহিষাসুর মর্দিনী বিগ্রহ বেরিয়েছে, নৃসিংহ বিগ্রহ বেরিয়েছে ওখান থেকে, উগ্র নৃসিংহ বিগ্রহ, এবং তার এক্সকেভেশন আজও চলছে, রেস্টোরেশন চলছে। পুরী কি ভারতবর্ষের মানে শহর? এক মিনিট। হ্যাঁ। তো ওটি আরও প্রাচীন শহর পাওয়া গেছে, এবং ওখানে বহু মন্দির আছে জিপিআরে যা পাওয়া যাচ্ছে, ক্লিয়ার স্ট্রাকচার, বোঝা যাচ্ছে মন্দিরের ওটা ফর্মেশন। তো পুরীতেও শুধু আপনি মন্দির বা মন্দিরের আশেপাশে ওই করিডোরের জায়গাটা দেখবেন না। যেটা আমাদের কনসিডার করতে হবে, আপনি যদি জিওগ্রাফিক্যালি দেখেন, জিওলজিক্যালি দেখেন, তাহলে আমি আপনাকে একটা আইডিয়া দিয়েছি। এক তো হচ্ছে করিডোরের আশেপাশে যেখানে মঠাদি এগুলো ছিল, সার্বভৌম ঠাকুরের বাড়ি, গম্ভীরা, এছাড়াও ওখান থেকে বিস্তৃত হচ্ছে আপনার লোকনাথের দিকে, আপনার কটকের খুর্দার দিকে। এটা কিন্তু পুরো একটা ক্ষেত্র ছিল, যেটাকে আমরা শ্রীক্ষেত্র বলে জানি, তার পরিধি তো ব্যাপক। সেটা শ্রীবিষ্ণুর 4টে অস্ত্র যেটা আছে, বা আপনার 4টে হাতে চতুর্ভুজের যে এক একটা গদা, পদ্ম, শঙ্খ, চক্র, সেই হিসেবে শ্রীক্ষেত্র সরিয়ে আছে, তাই না? শঙ্খক্ষেত্র হচ্ছে পুরী, কোণার্ক হচ্ছে আপনার পদ্মক্ষেত্র, ভুবনেশ্বর চক্রক্ষেত্র, যাজপুর গদাক্ষেত্র, যাজপুর অ্যানাদার ওল্ডার ক্যাপিটাল। শুধু পুরী ভুবনেশ্বর নয়, আপনি যদি কটকে জিপিআর করান, কটকের থেকেও বেশি যাজপুরে জিপিআর করান, যাজপুরে ম্যাসিভ ফাইন্ডিং হবে।
ম্যাসিভ ফাইন্ডিং হবে যাজপুরে, কারণ যাজপুরের সেটেলমেন্ট আরও পুরনো বৈতরণীর তীরে। আর বৈতরণীর মাহাত্ম্য আমাদের হিন্দু ধর্মে প্রচণ্ড। হ্যাঁ, এসোটেরিক্যালি সেটা আলাদা, আমরা বৈতরণী ক্রস করে আত্মা ওইসব একটা আলাদা সাইড, বাট বৈতরণী নদীর আজকে যা মাহাত্ম্য, ইনল্যান্ড ট্রেডে ইউজ হতো, আর ওর পাশে বসতি ছিল, প্রচুর বিগ্রহ আছে ওখানে। আমি নিজে যাজপুর সার্ভে করে দেখে এসেছি। যাজপুরেও যদি বিরজা ক্ষেত্র যেটা আছে, যেটা 51 সতীপীঠের এক পীঠ, এবং যেটাকে নাভিগয়া বলা হয়, ভারতের যে 5টা কি 6টা জায়গা আছে যেখানে পিণ্ডদান করা যায়, যাজপুর ইজ ওয়ান অফ দেম। মায়ের ওইটা নাভিগয়া, ওখানে মায়ের নাভি পড়েছিল, সেই জন্য ওটার বসতি আরও পুরনো। দেবী পূজার অরিজিন যেটা, সেটা বহু পুরনো ওখানে। It predates Jagannath worship or Madhav worship possibly, or could be contemporary. এটা মানে এস্টাবলিশ করা ভীষণ ডিফিকাল্ট। মানে অল ইন অল আমি যেগুলো বলতে চাইছি যে এই প্রত্যেকটি সাইট, পুরী বলুন, একাম্র ক্ষেত্র বলুন, বিরজা ক্ষেত্র বলুন, এগুলো প্রত্যেকটাই প্রচণ্ড সাইট, এবং এখানে ইনর্মাস অপরচুনিটি আছে যদি আর্কিওলজিক্যালি এক্সকেভেশন করা যায়। এবং কী কী বেরোবে তা তো মানে ইট উইল ডেফিনেটলি রিরাইট দ্য ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড দ্য ওড়িশা হিস্ট্রি। আপনি জানেন যাজপুরে ওটাকে বরাহক্ষেত্রও বলা হয়। বরাহক্ষেত্র? হ্যাঁ, মানুষ যাজপুর যায় না, যাজপুর বরাহ মন্দির আছে ওখানে। 4 প্রকার বরাহ ছিল, এখন একটা তো বিগ্রহ নেই, আমি জানি না ওটা চুরি হয়েছে কি হয়েছে, বাট 4 প্রকারের বরাহ ছিল ওখানে বরাহ মন্দিরে। কি অসাধারণ বিগ্রহ, অসাধারণ মন্দির। এগুলো রক্ষণাবেক্ষণ কেমন ভাবে হয়? স্টেট আর্কিওলজি করে। ঠিকঠাক? So far so good, not too bad, not too good. একটা প্রশ্ন হয়তো একটু অন্যরকম হয়ে যাবে, কিন্তু যে সময়ের আন্দাজ আমরা পাচ্ছি, আপনি যে সময়ের কথা বলছেন, মহাভারত বা হয়তো তারও আগে, এই জায়গা মানে কানেকশনগুলো ছিল পুরীর সঙ্গে। ডেফিনেটলি মহাভারতের না হলেও 2000 বছর তো ডেফিনেটলি 2000 বছর। যে সময়টায় কিন্তু মানে অঙ্গবঙ্গ কলিঙ্গ মানে হচ্ছে এক্স্যাক্টলি, কারণ আমি সেই জন্যই আপনাকে কালিঙ্গান মেরিনাইন ট্রেডের রেফারেন্সটা দিচ্ছি, কারণ পুরী ওয়াজ আ সিপোর্ট। যাজপুরের ওখান দিয়ে বৈতরণী যাচ্ছে, কটকের ওখান দিয়ে মহানদী যাচ্ছে, তো এইগুলো কিন্তু এক্সটেন্সিভলি ইনল্যান্ড ওয়াটারওয়েজে ইউজ হতো। বণিকরা এক্সটেন্সিভলি ইনল্যান্ড ওয়াটারওয়েজ তখন ইউজ হতো। তখন রাস্তার থেকে বেশি জলপথে বেশি কার্গো যেত, কমার্শিয়াল কার্গো। মানুষও জলপথে বেশি ট্রাভেল করতো রাস্তার থেকে, কারণ রাস্তায় তখন অনেক রকমের রিস্ক ছিল। সেই জন্য তো আমি মানে কখনো কখনো ভাবি, এই যে কিছু মহাপুরুষ আছেন আমাদের, যারা এই ধরুন স্বর গোস্বামী বা চৈতন্য মহাপ্রভু নিজে, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তারপরে আপনার গুরু নানক নিজে, হ্যাঁ, এইসব মানুষগুলো, কবির, এরা তখনকার দিনে ওই রকম সাপত সংকুল রাস্তায় কিভাবে এরা রাস্তায় অত অত হাজার হাজার মাইল কভার করেছে। মানে বিবরণ আছে, সনাতন গোস্বামী আপনার বৃন্দাবনে গেছে, দর্শন পায়নি মহাপ্রভুর, পুরীতে এসছে, 2 মাস লেগেছে ওনার আসতে পুরীতে বৃন্দাবন থেকে, এবং এসে যখন পৌঁছেছেন সারা গায়ে ঘা পাসরা বেরিয়ে গেছে, এবং ওনার ধারণা হয়েছে উনি আর বাঁচবেন না। তো উনি ডিসাইড করেছেন রথযাত্রার সময় রথের তলায় গিয়ে প্রাণ দেবেন। হরিদাস ঠাকুরের সাথে ছিলেন সিদ্ধবকুল মঠে ওই জায়গায়। তারপরে মহাপ্রভু ওনাকে ক্ষান্ত করেন, বোঝান, তারপরে ধীরে ধীরে 1 মাস লেগেছিল ওনার ঠিক হতে, ওই ঘা পাসরা শুকোতে। সূর্যদা, এই যে মানে ভক্তি, ডিভোশনের চরম একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি আজকে। আমরা কলিযুগে, তখনও বোধহয় কলিযুগ ছিল, এখনো কলিযুগ, কিন্তু মানে ভক্তি বা ডিভোশনের যে চরম পর্যায়ের কথা আপনি বলছেন, শুনে সত্যি মানে একটা হয় না যে একটা অন্যরকমের ফিলিংস আসছে এবং গুজবাম্পস হচ্ছে। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে এখনকার মানুষ ধর্ম নিয়ে সত্যিই ব্যবসা করে? তখন হয়তো এতটা হতো না। আমি যদি কথা বলি তাহলে সব ধর্মগুরুরা আমাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। ডেফিনেটলি কিছুটা তো ব্যবসা হয়। আমি কোথাও কোনো প্রতিষ্ঠানেরও নাম নিতে চাই না, কোনো ধর্মগুরু বা কাউকে কিছু বলতে চাই না। হ্যাঁ, আমি অনেক জায়গায় অনেক রকম অনেক কিছু দেখেছি, অনেকেই এক্সপিরিয়েন্স করেছে, হয় কিছুটা তো হয়। সেটা তো সেটা সব ধর্মে হয়, শুধু হিন্দু ধর্মে নয়, সব ধর্মে হয়, সব ধর্মে হয়। আমি একটা সময় আমি আজমিরের দরগা শরীফেও গেছি, সেখানেও গিয়ে দেখেছি এই ব্যবসা হয়, হয় সব জায়গায় ব্যবসা হয়, কোনো না কোনোভাবে, সামনে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কোনো না কোনোভাবে হয়। এখন কে কীভাবে নেবে সেটা তাদের ব্যাপার, বাট আমি আমার অবজারভেশন বললাম, এটা পিওরলি আমার ব্যক্তিগত অবজারভেশন, উইচ ইজ লাইক, কেউ যদি মানে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কেউ যদি না মানে তার ব্যক্তিগত ব্যাপার। আমি কারুর ধর্মীয় বিশ্বাসেও আঘাত দিতে চাই না, কারুর
বিশ্বাস প্রথাতেও কোনো রকমভাবে আঘাত দিতে চাই না, বাট কিছু কিছু জায়গায় হ্যাঁ আমার মনে হয়েছে এই ব্যাপারটাকে এরকমভাবে না করে অন্যরকমভাবে করলে ভালো হতো। নেক্সট প্রশ্ন, আমরা এই সেকশনের এটাই আমার লাস্ট প্রশ্ন। আহ, একজন হেরিটেজ এক্সপার্ট হিসাবে এই যে আর্কিওলজিক্যাল এভিডেন্স বা একটা হিডেন সিটির বা একটা গুপ্ত শহরের খুঁজে পাওয়ার একটা আশার আলো দেখা গিয়েছে, যেটা হয়তো ইতিহাসকে অন্যভাবে দেখতে আমাদের শেখাবে, চেনাবে, বোঝাবে। আপনার কি মনে হয় যে আর্কিওলজিক্যাল এক্সপার্ট হিসাবে, হেরিটেজ এক্সপার্ট হিসাবে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটার দুটো জিনিস আছে, দুটো দুটো সাইড আছে। একটা হচ্ছে গিয়ে যেটা আমি বললাম, অরিজিনাল এক্সকেভেশনটা না হওয়া অবধি কত দূর আমরা যেতে পারি, কারণ ওরা কত দূর এক্সকেভেট করবে বেসড অন দেয়ার ফান্ডস, বেসড অন দেয়ার ইন্টেন্ট, বেসড অন দেয়ার গভর্নমেন্ট ডাইরেকশন, সেটা তাদের ব্যাপার। সেখানে আমরা কেউই মন্তব্য করতে পারি না। এবং সেই এক্সকেভেশন অ্যাকচুয়ালি হলে কি বেরোবে, যেটা আমি বললাম, সেটার এক্সামিনেশন, সেগুলোর ডেটিং, সেগুলো ক্রস রেফারেন্সিং, এগুলো সব ওরা চেক করে তারপরে ফাইনাল কনক্লুশনে আসা হবে যে এক্স্যাক্টলি কি, কবেকার বসতি, কি ছিল সেখানে, কিভাবে ইউজ হতো। কিন্তু এগুলো সব কিছুর আমি কিছু কিছু হিন্টস কিন্তু দিয়েছি যে হিস্টোরিক্যালি কি হয়েছিল, সেই ঘটনাবলীর উল্লেখ আমি করেছি, যেটা থেকে আর্কিওলজিক্যালি যদি কিছু বেরোয় তার সাথে পসিবিলিটি আছে মেলবার, যেগুলো আমি বললাম, রিলিজিয়াস, নন রিলিজিয়াস বোথ। সেকেন্ড হচ্ছে গিয়ে কনজারভেশন অ্যান্ড প্রিজার্ভেশন, যেটা হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে কনজারভেশন। ফান্ডসের অভাবে বলুন, প্রপার প্ল্যানিংয়ের অভাবে বলুন, মেটেরিয়ালসের অভাবে বলুন, সদিচ্ছা তো বটেই। কনজারভেশন ইজ আ হিউজ চ্যালেঞ্জ ইন ইন্ডিয়া। তার দুটো মেইন কারণ হচ্ছে, এক হচ্ছে গিয়ে ফান্ডস, অবভিয়াসলি, আশা করি ভারত সরকার আগামী দিনে আরও ফান্ডস দেবে। দ্বিতীয় হচ্ছে গিয়ে আপনার হেরিটেজ ইজ টু মেনি ইন ইন্ডিয়া। উই হ্যাভ টু মাচ অফ হেরিটেজ, বিকজ আমরা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা যেটা বেঁচে আছি আজও, সেই জন্য আমাদের হেরিটেজের সংখ্যাও মারাত্মক বেশি। সুতরাং তার জন্য প্রচুর ফান্ড লাগবে। সেই জন্য ধীরে 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 ওভার আ পিরিয়ড অফ টাইম, তাছাড়া এখন ভারতবর্ষে 10 বছর বা 15 বছর আগে যে হেরিটেজের প্রতি যে চেতনাটা ছিল, সেই চেতনা আজ জাগ্রত হচ্ছে বাচ্চাদের মধ্যে, হ্যাঁ, ইয়াংস্টারদের মধ্যে হচ্ছে, লোকজন যাচ্ছে, এবং সোশ্যাল মিডিয়া এটার জন্য একটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে। তো সেই জাগরুকতা সেটা অনেকটা এসেছে, সেটা খুবই ভালো কথা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের কনজারভেশন মেটেরিয়ালেরও অনেক রকম সমস্যা আছে। সব রকম সবসময় কনজারভেশন মেটেরিয়াল পাওয়া যায় না। অনেক সময় এএসআই থেকেই দেখা গেছে যে কনজারভেশন যেটা করেছে খুব নিম্নমানের কনজারভেশন হয়েছে। ইনফ্যাক্ট একটা ঘটনা যেটা আমি আপনাকে বলতে পারি, কোনার্ক ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওরা একটা জগমোহনের একটা পোর্শন ওরা রিপ্লেস করেছে, পুরোনো পাথরগুলো সরিয়ে ওখানে নতুন পাথর লাগিয়েছে। যে লাগিয়েছিল একদম যাতা রকমের কোয়ালিটির পাথর লাগিয়েছিল, তারপরে ওখানে উড়িষ্যার এক্সপার্টসরা সব হাল্লা করাতে ওরা গিয়ে ওটাকে চেঞ্জ করে। আপনি গেলে দেখবেন জগমোহনের একটা সাইডে নতুন পাথর লাগানো আছে। এটা কি একটা সদিচ্ছার অভাব নাকি অজ্ঞানতা? কারণ আমি রিসেন্টলি গুপ্তিপাড়া গেছিলাম, সেখানে আপনি বোধহয় ভালো জানবেন, আপনার একটা কানেকশনও আছে ওখানে। বোধহয় ফ্রেস্কোই বলে ওটাকে, পেন্টিং, মুরালস। হ্যাঁ, সেখানে আমরা এসআই এর তরফ থেকে কাজ করার কথা শুনলাম, এবং ওখানকার স্থানীয় যে গবেষকরা তারা অভিযোগ করলেন যে ওখানে রীতিমতো এমনি ওয়াটার কালার দিয়ে দেওয়া হয়েছে, আজে বাজে পেইন্ট দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ফ্রেস্কো পেন্টিং, যেটা একমাত্র ওখানে বাংলার মধ্যে রয়েছে, নষ্ট হয়ে গেছে। এক্স্যাক্টলি, খুব ঠিক কথা বলেছেন। আমি তো আপনাকে যে কোনার্কের এক্সাম্পলটা দেখলাম, ইট ইজ জাস্ট সিমিলার। লোকাল ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছিল, ওখানে লোকাল পাথর দিয়েছে, এখানে লোকাল কালার দিয়েছে, এটাই ফারাক। এটা কি করাপশন? আই ডোন্ট নো, বলা খুব মুশকিল। কেন, সদিচ্ছার অভাব, নাকি পয়সার অভাব, নাকি কারাপশন, এটা তো একমাত্র এসআই বলতে পারবে। বাট লোকজন হাল্লা করলে ওরা করে দিয়েছে চেঞ্জ, তো হোপফুলি ওদের করতে হবে। এই চ্যালেঞ্জগুলো রয়েছে কনজারভেশনের, সেই জন্য আমি কনজারভেশনের পয়েন্টটা পার্টিকুলারলি হাইলাইট করলাম। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এনক্রোচমেন্ট। এটা একটা বিরাট সমস্যা ভারতের হেরিটেজ প্রপার্টিগুলোকে, বিল্ড হেরিটেজ রক্ষা করার জন্য এনক্রোচমেন্ট হয়ে যায়, লোকজন ঢুকে পড়ে, ওখানে থাকতে শুরু করে বা ছাড়তে চায় না, মারামারি করে, ড্যামেজ করে। উড়িষ্যার নিয়ে যেহেতু আমরা কথা বলছি, উড়িষ্যার এক্সাম্পলই দেব। আমি রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে একটা ইন্টারন্যাশনাল ডেলিগেশন নিয়ে আমি 64 যোগিনী মন্দিরে গেছিলাম, হীরাপুরে, যেটি আপনার ভুবনেশ্বর শহরের 8 কিলোমিটার বাইরে। হীরাপুরে গিয়ে ওখানে যেটা শুনলাম, যেটা
হীরাপুর বা সব ভারতবর্ষের যত 64 যোগিনী সাইট আছে সেগুলোকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বানাবার জন্য চেষ্টা শুরু হয়েছে এবং প্রবাবল লিস্টে ইনক্লুড করা হয়েছে। এটা নিউজ পেপারেও এসেছিল সব জায়গায়। সবগুলো সাইট, মোরেনা থেকে শুরু করে হীরাপুর থেকে রাজস্থানে যেটা, সব ইনক্লুডিং খাজুরাহো। কিন্তু সমস্যা হচ্ছে ওখানে গিয়ে যদি আমি দেখি, আমি তো ওখানে গত প্রায় আজ ধরুন 5 বছর তো হয়েই গেল যাতায়াত করি রেগুলার। তো ওখানে আপনি যদি সাইটটা দেখেন না, ওটা ক্ষেতের মাঝখানে। ওটাকে এএসআই প্রোটেক্টেড সাইট, এএসআই ওটাকে রিকনস্ট্রাক্ট করেছে, বাট ওটা ক্ষেতের মাঝখানে ছিল। জঙ্গল ছিল চারপাশে, এখন জঙ্গল ক্লিয়ার করে এখন খেতিবাড়ি হচ্ছে ওখানে। এবার যেটা আমি গিয়ে শুনলাম এবার, যেটা সবাই খুব চিন্তিত এই নিয়ে যে গভর্নমেন্ট কী করে কী করবে, যেহেতু ক্ষেতের মাঝখানে সব জমি নাকি অ্যালট করে দেওয়া হয়েছে বিল্ডারদের। এবার আপনি যদি ভারতবর্ষের মনুমেন্টস অ্যাক্টটা দেখেন, এনএমএ, ন্যাশনাল মনুমেন্টস অ্যাক্ট অফ 2017, যেটা 2017 রিভাইজ করেছে, তার নিয়মই হচ্ছে 300 মিটারের মধ্যে আপনি কিছু করতে পারবেন না হেরিটেজ প্রপার্টির। যেটা নিয়ে জগন্নাথ মন্দির করিডোরের সময়ও অনেক হাঙ্গামা হয়েছিল। জগন্নাথ মন্দিরে যে নাটমণ্ডপে ক্র্যাক এসছে তার কারণই হচ্ছে গিয়ে ওরা মেঘনাথ প্রাচীরের মাত্র 75 ফিটের মধ্যে জেসিবি দিয়ে 25 ফিট গাড্ডা করিয়েছিল করিডোর বানানোর সময়। এবার ওই জেসিবির ভাইব্রেশনে মণ্ডপে ক্র্যাক এসে যায়। এখন আপনি গেলে মানে স্ক্যাফোল্ডিং দেখতে পাবেন। তো এখানেও তেমনি একই অবস্থা। আমি বৃন্দাবনে যাই, সেখানেও এক অবস্থা, মথুরাতে যাই, সেখানেও এক অবস্থা, কাশিতে যাই, সেখানেও এক অবস্থা। তো তারপরে আপনার এতে যাই, জয়পুরে যাই, সেখানেও এক অবস্থা। জয়পুরে যত হেরিটেজ বিল্ডিং আছে, যে জন্য ওটাকে পিঙ্ক সিটি বলা হয় বা সিটি অফ হাভেলিস বলা হয়, সেই হাভেলিগুলোকেই ভেঙে দিচ্ছে। ভাবুন, সরকারের উচিত ওটা টেক ওভার করে নেওয়া, যদি কোনো ইন্ডিভিজুয়াল দিয়ে দিতে চায়, দিয়ে ওটাকে হেরিটেজ প্রপার্টি করুন। ওইটাকেই ভেঙে দিচ্ছে। এই হচ্ছে ভারতবর্ষের হেরিটেজের প্রতি। আপনি পুরীর করিডোর আপনি যখন করছেন, আপনি তখন এমআর মঠ ভেঙে দিলেন, রঘুনন্দন লাইব্রেরি ভেঙে দিলেন, যেখানে 600 বছর, 700 বছর, 2000 বছর পুরনের পুঁথিপত্র ছিল। কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতরা এসে ওখানে বসে থাকতো। আপনি মাঙ্গু মঠ ভেঙে দিলেন, যেখানে গুরু নানক বসতো, গুরু নানক চৈতন্যদেবের সাথে বসতো। মানে উল্লেখ, নলেজ, ক্যালেসনেস, সদিচ্ছার অভাব, কোঅর্ডিনেশন, কমিউনিকেশন। God knows what is it exactly. But they are least bothered to protect the heritage. দেখুন, আপনি একটা সাইটের স্যাংটিটি তাই যদি রক্ষা না করতে পারেন, তাহলে সেই হেরিটেজের কোনো মানে নেই। আপনি আজকে মাঙ্গু মঠকে বানিয়ে দিয়েছেন পুনরায়। কী বানিয়েছেন সবাই জানে, আপনি দেখতে গেলে ওখানে দেখতে পাবেন সিংহদ্বারের সামনে মাঙ্গু মঠ। ওখানে গুরু নানক বসে থাকতেন, কবির বসে থাকতেন ওখানে। মার্বেল দিয়ে বানিয়ে দিয়েছে পুরনো মঠটাকে ভেঙে। এমআর মঠকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে দিয়েছে জায়গা। এমআর মঠ ওখান থেকে সরে গেছে। যে স্ট্রাকচারের নিচে রামানুজাচার্য থাকতেন, রামানুজাচার্য ওটাকে প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে কবির বসতেন, যেখানে গুরু নানক বসতেন, সেই জায়গাগুলোকে তুমি নষ্ট করে দিয়েছ। বাংলাতেও একই হচ্ছে, বেনারসেও তাই হচ্ছে, জয়পুরেও তাই হচ্ছে, আপামর ভারতবর্ষে হচ্ছে। আমি কোথায় কোথায় পয়েন্ট কাটবো? দিস ইজ কমপ্লিটলি অ্যান আপলিটিক্যাল স্টেটমেন্ট দ্যাট আই এম মেকিং, কমপ্লিটলি আপলিটিক্যাল. As a heritage consultant, as a heritage lover, as a heritage researcher, I am pained. আমার আজকের এপিসোডের একদম শেষ প্রশ্ন। পুরী তো আমরা সবাই যাই, বাঙালিদের শ্রীক্ষেত্র, আমরা একবার অন্তত পুরী যাবই। কিন্তু পুরীতে গেলে কোন কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত আর কিভাবে দেখা উচিত? খুব সুন্দর প্রশ্ন। পুরীতে আমি জানি না, বাঙালির প্রাণধন হচ্ছে নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ বোসের একটি বাড়িও আছে যেটি এখন বন্ধ পড়ে আছে পুরীতে? হ্যাঁ, কটকে নয়, পুরীতে। পুরীতে আরেকটি বাড়ি আছে ওনাদের, যেটা মিউজিয়াম করে তৈরি করেছে, ইনট্যাক্ট থেকেই তৈরি করেছিল, বাট এখন সামহাওটা যে কোনো কারণেই ওনাদের পারিবারিক কোন্দল এবং বিভিন্ন কারণে ওটা বন্ধ পড়ে আছে। মুচিশাহিতে আছে ওটা, মুচিশাহি। যে কোনো কাউকে বললে লোক দেখিয়ে দেয়, কিন্তু এখন বন্ধ আছে, এটাই যা দুঃখের বিষয়। ওখানে অনেক কিছু দেখার আছে, তো খোলা থাকলে আমি নিশ্চয়ই বলতাম গিয়ে দেখবেন। বাট আমি যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে পুরীতে আপনার জগন্নাথ মন্দিরটা তো ভালো করে দেখা উচিতই। এছাড়াও যেটা দেখা উচিত সেগুলো হচ্ছে অবশ্য লোকনাথ মহাদেব, ভীমের প্রতীক যিনি, এবং জগন্নাথের যে রত্নভাণ্ডার তার রক্ষক লোকনাথ মহাদেব। আপনি দর্শন করবেন টোটা গোপীনাথ। টোটা গোপীনাথের আইটোটাতে আছে টোটা গোপীনাথ। টোটা গোপীনাথের গৌরবটশাহী ওই জায়গাটা,
এগেইন গৌরাঙ্গ, গোরা রায়ের নামে, গোরা রায় মানে গৌরাঙ্গ। তো ওইখানে অনেক লীলা আছে গৌরাঙ্গের, গৌরাঙ্গের অনেক লীলা আছে ওখানে। এবং টোটা গোপীনাথ মন্দিরটি যে বাগানের মধ্যে, সেই বাগান থেকে উনি উদ্ভূত হয়েছিলেন, প্রকট হয়েছিলেন। তো টোটা গোপীনাথ হচ্ছে পৃথিবীর একমাত্র বিগ্রহ, এটা মন দিয়ে শুনুন, একমাত্র শ্রীকৃষ্ণ বিগ্রহ যেখানে উনি পদ্মাসনে বসে এরকম করে বাঁশি বাজাচ্ছেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে এরকমভাবে পদ্মাসনে বসে। আছেন। এবং ওনার ডান দিকের পায়ে থাইতে একটা ক্র্যাক আছে, যেটা মঙ্গল আরতির সময় দেখানো হয়। মান্যতা এটাই যে মহাপ্রভু ওনার মধ্যে বিলীন হয়ে গেছিলেন, তখন ওই থাই ফেটে গেছিল, মানে ক্র্যাক এসে গেছিল ওখানে। মহাপ্রভুর অন্তর্ধানের রহস্য অনেক কিছু টোটা গোপীনাথের সাথে জড়িয়ে আছে। ওখানে একটি সমাধি আছে যেটা ওনারা মানেন মহাপ্রভুর। কি বলছেন? হ্যাঁ, কিন্তু এটা তো বলা হয় যে মহাপ্রভুকে খুন করা হয়েছে। সেটা আলাদা কথা। আমি সেই কি করে মারা গেছিলেন আমি সেই থিওরিতে যাচ্ছি না, সেটা তো এখনো কেউই অকাট্যভাবে প্রমাণ করতে পারেনি। কিন্তু আপনি যদি ওখানে যান, একটা থিওরি যেটাতে উনি বলছেন মিলিয়ে গেছিলেন টোটা গোপীনাথে, ওইখানে সমাধি আছে ওনার, করা আছে। অনেকে মানেন ওখানে সমাধি, সেটা আমি অনেককেই দেখেছি এসে ওখানে প্রণাম করতে। তো এছাড়া আপনার অবশ্যই গুন্ডিচা মন্দিরের পিছনে নৃসিংহ মন্দির আছে, যজ্ঞ নৃসিংহ বা উগ্র নরসিংহা, ওই মন্দিরটি দর্শন করা উচিত। পঞ্চতীর্থর আমি বললাম 5টি সরোবর, সেখানে স্নান করা উচিত। স্নান না করলে একটু জলের ছিটে অবশ্যই দিয়ে দিন। নৃসিংহ মন্দিরের পিছনে একটি ছোট্ট মন্দির আছে, ইসকন মেনটেন করে ওইখানে। এটা আমি কোনোদিনও কোথাও বলিনি, হয়তো আজকে বলতাম না, কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা করলেন, আমার মনে হয় মানুষের ওখানে যাওয়া উচিত, দেখা উচিত। ইটস আ বিউটিফুল রেলিক, ভেরি হিস্টোরিক রেলিক। চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মার্জন উৎসব শুরু করেছিলেন তার উড়ে এবং গৌড়ীয় ভক্তদের নিয়ে। সেই গুন্ডিচা মার্জন উৎসবের দিন, রথের আগের দিন হতো, উনি একটি কলসি ছুঁড়ে মেরেছিলেন। সেইটার ভাঙা অংশটা, সেই কলসিটা রাখা আছে ওখানে, ওরা দেখায়, শোকেসে রাখা আছে। মহাপ্রভু ছুঁড়ে মারা কলসি। এখানে মানুষ জানে না, কালনাতে, কাটোয়াতে মহাপ্রভু নিজে দাঁড় বেয়ে নৌকো করে ক্রস করে এসছিলেন, সেই দাঁড় রাখা আছে মন্দিরে, মহাপ্রভুর ব্যবহৃত। আমি বলছি, আমি বলি না কোথাও, আজকে ফার্স্ট টাইম বললাম, যে যাতে মানুষের হেরিটেজের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, তাকে রক্ষা করার যে দায়িত্ব মানুষের, আমাদের প্রত্যেকের, সেটা যেন মানুষ বজায় থাকে এবং বাড়ে, রিয়েলাইজ করে দ্যাট হোয়াট উই ক্যারি। এছাড়াও অবশ্যই অনেকে যেটা জানে না, যে থিওরিটা যেটা চৈতন্য মহাপ্রভু শুরু করে গেছিলেন, চৈতন্য মহাপ্রভু, যে আলারনাথ চলে যাওয়া আপনার স্নান যাত্রার সময়, যেহেতু জগন্নাথের 15 দিন দর্শন বন্ধ। কিন্তু যেটা মানুষ জানে না, উনি আরেকটা থিওরিও দিয়েছিলেন, যে যদি কেউ পুরীতে এসে জগন্নাথের দর্শন করতে পারলো না, সে টোটা গোপীনাথের দর্শন করতে পারে। সেম টোটা গোপীনাথের। আজকের পডকাস্টটা এ পর্যন্তই, এখানেই শেষ করছি। কিন্তু আজকের পডকাস্টটা একেবারে অন্যরকম, কারণ আজকের পডকাস্টে আমরা অনেকগুলো দিক ছুঁয়ে গেলাম। জগন্নাথ মন্দির সম্পর্কে তো আমরা সবাই জানি, আমরা যাই, আমাদের কাছে তীর্থক্ষেত্র, কিন্তু জগন্নাথ মন্দিরের একেবারে অজানা দিকগুলো এই প্রথমবার বাংলাতে ইউটিউবে আমরা আলোচনা করলাম। এবং আমার চ্যানেলে সূর্যদা আজকে এলেন, তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, যে উনি এসে প্রত্যেকটা জিনিস যেভাবে একেবারে নিখুঁতভাবে আপনাদের বললেন। এর পরের বার আপনারা যখন জগন্নাথ মন্দিরে দর্শনে যাবেন, বিশেষ করে পুরীতে যাবেন, আপনারা আশা রাখবো যে এই জায়গাগুলো অবশ্যই দর্শন করবেন। এবং কমেন্টে অবশ্যই লিখুন যে আপনারা এই যে এতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এতগুলো জায়গা নিয়ে পুরীতে আলোচনা করলাম, তার কোনটা আপনারা দেখেছেন। যে জায়গাগুলোতে গেছেন অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আপনাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলবেন না। যদি আমরা এখানে কোনো কিছু বাদ দিয়ে থাকি যেটা আপনাদের নজরে এসেছে, সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ সেটাও তো আমাদের কাছে একটা নতুন তথ্য। আজকের এপিসোড তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো এই এপিসোডটা সেটা জানাতে ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন সূর্যদার আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো। সঙ্গে যেটা বললাম,
আর একটা কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত কিন্তু কাজ করতে উৎসাহ পাবো। কারণ দিনের শেষে এই পাওনাটা আমাদের কিন্তু অবশ্যই আমার মনে হয় পাওয়া উচিত। আপনারা ভিডিও দেখুন, তারপরে একটা বেল আইকনে প্রেস করে দিন, শুধু এইটুকুই আপনাদের কাছে আবদার, এইটুকুই আবেদন। আর একটা কথা বলি, নতুন মেম্বারশিপ অফার আমার চালু হয়েছে। যদি বিশেষভাবে এক্সক্লুসিভ কিছু, মানে একেবারে অন্যরকম কিছু ভিডিও আপনারা দেখতে চান যেটা শুধুমাত্র আপনাদের জন্য, তাহলে মেম্বারশিপ অফার আপনারা নিতে পারেন। আজকের মতো এই এপিসোডটা এখানেই শেষ করছি, কিন্তু কথা দিচ্ছি আরও একটা ভীষণ ইন্টারেস্টিং এপিসোড আসছে খুব তাড়াতাড়ি। তাই নজর রাখুন অবশ্যই মাইথোলজি বাই রেনেসায়। নমস্কার।